ধুর সাই, দেরি হয়ে গেল বোধহয়। এই রে, কয়টা বাজে? ইস রে, পুরাই 40 মিনিট লেট। এক কথায় 1 ঘন্টা। এক তো চাকরির অভাবে জীবনের আধা সময় পার করে দিলাম, আর এখন চাকরি পেয়েও আর তা বোধহয় ধরে রাখতে পারবো না। আল্লাহ জানে কি হয়, আজ আর রক্ষা নেই। চাকরি জয়েন করলাম এখন 1 সপ্তাহ হলো না, আর আজকে দেরি করে ফেললাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বাসা থেকে অফিসের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় মোড়ে এসে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। এমনিতে রিক্সাওয়ালা মামারা এসে বলবেন, মামা কই যাবেন? আর এখন প্রয়োজন তো রিক্সার নামগন্ধ নেই। আসলে জীবনটা প্যারাময়, না আছে সুখ, না আছে শান্তি, না আছে টাকা কপালে, শুধু খাটনি। তার উপর থেকে এই দেমাগে বসের জ্বালা। যা হোক, এখন আর এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, অনর্থয় আরও সময় লস হবে। তাড়াতাড়ি অফিস পৌঁছাতে হবে। এই চিন্তায় আমি অফিসের দিকে হাঁটা শুরু করলাম। আধা ঘন্টার মধ্যে অফিসে এসে পৌঁছালাম। বসের সাথে দেখা করতেই ভয় হচ্ছে, কিন্তু কি আর করার, দেখা তো করতেই হবে। যা হোক, আমি বসের রুমে গেলাম। আপনি আসছেন? দুঃখিত ম্যাম, আমার একটু দেরি হয়ে গেল। না না, দুঃখিত হতে হবে না। আপনি দেরিতে আসলে আপনারই লস, তাই না? যান, আপনি বরং আপনার কাজ করেন। ধন্যবাদ ম্যাম, বিষয়টা বুঝলাম না। জ্বলন্ত আগুনের মতো দাউ দাউ করে রাগে জ্বলতে থাকা অফিসের এই বস আজকে হিমালয়ের মতো বরফ, এত ঠান্ডা কিভাবে? তার উপর থেকে এত ভালো ব্যবহার, বিষয়টা কি? থাক, এসব কথা এখন ভেবে লাভ নেই। আমি আমার কাজ করি, তারপর আর কি, কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আরে গল্প বলতে বলতে তো নিজের পরিচয় দেওয়ার কথাই ভুলে গেছি। আচ্ছা, তবে কাজের ফাঁকে আমি আপনাদের আমার পরিচয় জানিয়ে দিই, কেমন? আমার নাম তানজিম আফতাহি ওহি। এইটুকুই আমার পরিচয়। শুনেছি জন্মের কিছুদিন আগে আমার বাবা মারা যান। বাবার মৃত্যুতে মা আর সুস্থ থাকতে পারেননি। আমার জন্মের তখন থেকেই মা অসুস্থ। আমার বয়স যখন 5 বছর, তখন আমার মাও মারা যান। বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন, জীবনে তেমন উপার্জন করেননি। তৈরি করা একটা বাড়ি আর কিছু সম্পত্তি আমার নামে রেখে গেছেন, তা বড় হয়ে বুঝতে পেরেছি। এই একা আমাকে কোলে পিঠে মানুষ করেছেন আমাদের বাড়ির সিকিউরিটি শাহাবুদ্দিন চাচা। নিঃস্বার্থভাবে মায়া করতেন আমাকে। বাড়ি, আমি বড় হওয়ার পরে আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি সব আমাকে বুঝিয়ে দিয়েছেন। বাবা রেখে যাওয়া অর্থ দিয়ে আমার পড়ালেখা ঠিকঠাক মতোই চলছে, কিন্তু সে অর্থ আর নেই। গত 5 মাস আগে শাহাবুদ্দিন চাচাও আমাকে ছেড়ে পরকাল পাড়ি জমান। চাচার একটা মেয়ে আছে, আমার নামের সাথে মিলিয়েই তার নাম রেখেছিল তানজিমা। জন্মের পর তার মাও তাকে ছেড়ে চলে যান। তারও আমার এই দুনিয়াতে একজনই ছিলেন, তার বাবা, আর আমার চাচা শাহাবুদ্দিন চাচা। কিন্তু তিনিও আমাদের ছেড়ে যাওয়াতে আমরা এতিম হয়ে গেছি। তানজিমা আমার থেকে 6 বছরের ছোট। আমি যখন মা বাবাহীন ছিলাম, চাচা আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছেন। এখন আমার এই সময় এসেছে তার ঋণের কিছুটা হলেও দূর করার। তানজিমা আমার বোন হিসেবে তার প্রতি একটা দায়িত্ব আছে। আমার জীবনে আর কি যে কোনোভাবে কেটে যেত, কিন্তু তার জন্য হলেও আমার কিছু একটা করা লাগবে। তাই আমি চাকরিতে জয়েন করলাম। এই যে মিস্টার, হ্যালো। জি জি ম্যাম। তো আপনি এভাবে কাজ রেখে কি ভাবছেন? এভাবে কাজ করলে কি হবে? আই এম সরি ম্যাম। ঠিক আছে, কাজ করেন। এভাবে আমার জীবন চলে। সকালে তানজিমাকে ভার্সিটি দিয়ে অফিসে আসি, আর রাতে বাসায় ফিরি, আর সারাদিন শুধু কাজ। তানজিমার সেমিস্টার ফি দিতে হবে, এবার বেতন পেলেই দিয়ে দিব। আর এভাবে চাকরি করলে হবে না, একটা বিজনেস করতে হবে। ব্যাস, এভাবে দেখতে দেখতে মাসের শেষ দিক চলে এলো। আর কিছুদিন বাকি আছে, বেতন পেয়ে যাব। রাতের বেলা রুমে বসে আছি, হঠাৎ করেই তানজিমা এলো। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ বল, কি হয়েছে? আমার তো সেমিস্টার ফি বাকি রয়ে গেছে। এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি বেতন পেলেই দিয়ে দেব। ভাইয়া, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? ধুর, যত কষ্ট হবে কেন, তুই যা পড়াশোনায় মনোযোগী হ, বাদ বাকি আমি দেখে নেব। আচ্ছা। যে বেতনের চাকরিটা পেয়েছি তা দিয়ে অবশ্য সব খরচপাতি করে আরও কিছু বাঁচাতে পারবো। দায়িত্ব যেহেতু নিয়েছি, তবে ভাই হিসেবে পুরো দায়িত্বটা পালন করো আমার আর একটা দায়িত্ব। তানজিম এখন ভার্সিটিতে যায়। বাস্তবতা দিতে হলেও সে অন্যজনের আমানত, আজ হোক বা কাল হোক, তাকে বিয়ে দিতে হবে। আমার বাবা রেখে যাওয়া কিছু জমি আর এই বাড়িটা ছাড়া আমার কাছে কোনো অর্থ বিশেষ কিছু নেই। তাই এখন থেকে আমার মাথায় রাখতে হবে তানজিমের ভবিষ্যতের চিন্তা। আমার আর কি আরাম, সে কেটে যাবে। তবে যে দায়িত্বটা আমার উপর আছে, সেটা পালন করা অবধি আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো না। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন আবার ঘুমাতে হবে, না হয় সকালে আবার অফিসে লেট হয়ে যাবে। অফিসে দেরি করাটা আমার কাছে ভালো লাগে না। সবাইকে শুভরাত্রি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, তানজিমাকে ভার্সিটিতে দিয়ে অফিসে চলে এলাম। তানজিমাকে ভার্সিটি পৌঁছে দেখি অফিসে আসতে একটু দেরি হয়ে যায়, তবে বেশি দেরি না, সামান্য। কিছুক্ষণ পরে একে একে দেখলাম বেতন নিয়ে যাচ্ছে। আমি তো নতুন, সেই হিসেবে কোনো ধারণা নেই কার কাছ থেকে কি ফর্মালিটি পূরণ করে বেতন আনতে হবে।
তো আমার কলিগ সাইমন সরদে বললেন অ্যাকাউন্টসের কাছ থেকে বেতন বুঝে নিতে। সাইমন সাহেবের কথা মতো অ্যাকাউন্টসের কাছে আমি বেতন চাইতে গেলে তিনি বলেন আমার এ মাসের বেতন দিয়ে ওনাকে নিষেধ করা হয়েছে। কেন জানতে হলে বসের সাথে যোগাযোগ করতে বলা হলো। কি আর করার, নিজে পুরো 1 মাসের পারিশ্রমিক কীভাবে পানিতে যাবে, পরিশ্রমের বিনিময়ে বুঝে নিতে আমি বসের রুমের সামনে আসতে পারি। মিস্টার আফতাহি, আসেন আসেন। আমি ভেতরে গিয়ে সোজা সাপটা চেয়ারে বসে যাই। আমার এভাবে বসে যাওয়া হয়তো উনি ভালো লাগেনি। আমার দিকে একটু রাগি চেয়ারে ভুরু কুচকে তাকিয়ে বললেন, জি, তো বলেন মিস্টার আফতাহি। ম্যাম, রফিক সাহেব বললেন আমাকে বেতন দিতে ওনাকে নিষেধ করা হয়েছে। আপনার কাছ থেকে পারমিশন নিয়ে গেলেই উনি আমাকে বেতন দিতে পারবেন, অন্যথায় তিনি দিতে পারবেন না। কোম্পানির একজন সৎ এমপ্লয়কে কোম্পানি যেমন আদেশ দেবে সে তেমনিই করবে। সেই হিসেবে নিশ্চয়ই আপনাকে বেতন না দেওয়াই কথা। আমি এখানে কিছু বুঝে উঠতে পারিনি। মানে আসলে ম্যাম আমি কিছু বুঝতে পারছি না। আফতাহি সাহেব, আপনি কি ম্যারিড? সরি, বলছি আপনি কি ম্যারিড? আমার বেতনের সাথে বিবাহের কি সম্পর্ক ম্যাম? আমার এই কথায় বসের চেহারার আগে লাল। তিনি আবারও বললেন, আমি বলে দিই যে আমি ম্যারিড না, এবং আমার বেতন কেন দেওয়া হচ্ছে না সেটার কারণ বলতে জানতে চাই। আপনি যেহেতু ম্যারিড না, তবে নিশ্চয়ই আপনার কোনো ওয়াইফ নেই। আর এই অফিস আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান না। সেই হিসেবে রেগুলার এভাবে কাউকে ভার্সিটি গেট নামিয়ে দিতে গিয়ে অফিসে দেরি করে আসা নিশ্চয়ই কর্তৃপক্ষ মানবে না। এর জন্য আপনার এই মাসের বেতনটা কাটা হয়েছে। আপনি এবার আসতে পারেন। বসের থেকে আমি কখনোই এরকম আশা করিনি। বসের এরকম কথা শুনে আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো। আমি কি করব না করব বুঝে উঠতে পারছি না। আমি রিকোয়েস্ট করতে শুরু করলাম, প্লিজ ম্যাম, প্লিজ আপনি চাইলে আমার অর্ধেক মাসের বেতন কেটে নিন, তবে আমাকে কিছুটা টাকা হলেও বেতন দিন। আমি আপনার কাছে আমার প্রাপ্যটা চাচ্ছি। রিকোয়েস্ট করতে করতে আমি ভুলবশত বসের হাত ধরে ফেলি। স্বাভাবিক কোনো মেয়েকে এভাবে টাচ করলে বিরক্ত হবেই, কিন্তু আমি অসহায় ছিলাম আর ইচ্ছে করে আমি হাতটা ধরিনি। আমি হাত ছাড়ার আগেই ঠাস। কিছু বুঝে উঠতে পারার আগেই বুঝলাম আমার গালে থাপ্পড় পড়েছে। বেহায়া, বেরিয়ে যাই অফিস থেকে। ম্যাম সরি। বেরিয়েছে এখান থেকে। আসলে ম্যাম আমি আরও একটা থাপ্পড় পড়লো। পরে সিকিউরিটি ডেকে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হলো। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। বোনের ফি কীভাবে দেবো? আমার কাছে 100 টাকার একটা নোটও নেই। তো এই মাসে খরচ কিভাবে চলবো? আমি আমার কথা চিন্তা করছি না, কিন্তু তানজিমার কথা ভাবলে হৃদয় কেঁপে ওঠে। কিন্তু কি আর করার, একরাশ ব্যথা নিয়ে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। বাসে গিয়ে খাটের এক কোণে গভীর হয়ে বসে আছি। তখনই ভাইব্রেশন করে কেঁপে উঠলো ফোনটা। ফোনের দিকে তাকিয়ে দেখলাম অফিসের কলিগ সাইমন সাহেব কল করেছেন, নিশ্চয়ই কি হয়েছে তা জানতে। কিন্তু আমি ওনাকে কি বলবো, ভয়ে ভয়ে আমি কলটা রিসিভ করি। হ্যালো আবিতাই সাহেব, বলছি, কোথায় আপনি? আর বসের সাথে কি হয়েছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি। সাইমন সাহেবকে আমি সব ঘটনা খুলে বলি। জানেন সাইমন সাহেব, এই বিষয় নিয়ে আমার কোনো কষ্ট নেই, কিন্তু চিন্তা হচ্ছে বোনটা যখন এসে টাকা চাইবে তখন আমি কি বলবো। ভাই, আমি শুনেছি আপনার বোনটা অনেক ভালো। আমি আজকেও দেখলাম। আর আপনার আচ্ছা ভাই, আমি আপনাকে পরে কল করছি। কলটা কেটে গেল। আচ্ছা, আজকে বাসায় এসে তানজিমাকে দেখতে পেলাম না। 4টা বেজে গেছে, এতক্ষণ তো বাসায় আসার কথা। টেনশনে পড়ে যাই। কোনো কিছু না ভেবে আমি তার ভার্সিটি দৌড়ে চলে আসি। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেলাম, কিন্তু সে একা না, তার সাথে একটা ছেলেও। আমি সাথে সাথে সেখান থেকে চলে আসি। তানজিমাকে কল করি। হ্যালো ভাইয়া, বল। কোথায় তুই? আমি এখনো ভার্সিটিতে। কেন এত দেরি হচ্ছে কেন? ভাইয়া, আমি তোকে বাসায় এসে বলছি। তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর তানজিমা বাসায় আসলো। আমি একটু তার প্রতি রাগ করে বলি সে কোথায় ছিল এ সম্পর্কিত প্রশ্ন। সে তখন ভয়ে কেঁদে বলল, ভাইয়া, আমি আসলে একজনকে ভালোবাসি এবং তার সাথেই। তার কান্নাটা আমার ভালো লাগছিল না, এবং সে আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেও না। আমি যা দেখেছি সেও তাই বলছে। কি আর করবো, তার জীবন আর যদি কাউকে ভালো লেগে থাকে তবে আমার এই ব্যাপারে কর্তব্য আছে। তাই তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে বলিস আমার সাথে দেখা করতে। তানজিমা খুশি হয় এবং ছেলেটাকে আসতে বলে। 3-4 দিন পর ছেলেটার সাথে দেখা হলে তার সাথে কথাবার্তা বলে তাকে ভালো মনে হলো। আমি তার পরিবারের লোকজন নিয়ে আসতে বলি, কিন্তু সে বলে কিছুদিন পর তার পরিবারের এ ব্যাপারে জানাবে। তাদের এক্সামের আর কিছুদিন বাকি, মাসখানেক। আমিও ওকে বললাম, কিন্তু এক্সাম বলাই মনে হলো এই তানজিমা তোর সেমিস্টার ফি। কেন ভাইয়া, তুই তো দিয়েই দিলি। আমি ভুলে গেলি? আমি আর কিছু বলিনি, কিন্তু আমি তো টাকাই পাইনি, তো ফি কিভাবে দেব? কে দিল ফি? ভাবতে ভাবতে অফিস থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করে নিই।
কেনই বা করতে যাব? যে অফিসে এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করে এই ব্যাপারে আমি আর চিন্তাই করতে চাই না। ধ্যাত, অফিস থেকে রেগুলার এভাবেই কল আসা শুরু করলো, আর আমি সেই কলগুলোকে ইগনোর করতাম। একদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। অফিসের নাম্বার না দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কলটা রিসিভ করি। হ্যালো। তানিশা বলছি। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। তুমি তানজিমই তো? হ্যাঁ, আমি তানজিম বলছি। আমি বস তানিশা। আমার আর বুঝতে বাকি রইল না কে কল করেছে। বুঝতে পারলাম আমার অফিসের বস। সাথে সাথে আমি কলটা কেটে দিই, কিন্তু পরপর কল আসা শুরু করলো। রিসিভ করে, দেখুন ম্যাম, ওই দিনের জন্য আমি সরি, আমাকে ক্ষমা করবেন। আর আমি ইচ্ছে করে আপনার হাতে ধরিনি, আমি নিরুপায় ছিলাম, আমাকে ক্ষমা করবেন। আর আশা করি দ্বিতীয়বার কল করবেন না। এই বলে আমি কলটা কেটে দিই। তারপর আর কি, প্রতিদিন অফিস থেকে কমপক্ষে একটা কল আসতো। আর এদিকে তানজিমার এক্সাম শেষ হয়ে যাওয়াতে সে যাকে ভালোবাসে রাকিব তার পরিবারের লোকজন আমার বাসায় আসছেন। সন্ধ্যা হলে রাকিব আর তার পরিবার নিয়ে আমাদের বাসায় আসলে। আরে তানজিম সাহেব, আপনি এখানে? সাইমন ভাই আমার বাড়িতে? তানজিমা আপনার বোন? হ্যাঁ, আমার বোন। রাকিব ওকে অনেক ভালোবাসে। আমি ওর অনুরোধে এখানে আসি, যদিও আমি ভালোবাসাবাসি পছন্দ করি না। তাও এখন আর কোনো কথার প্রয়োজনই নাই। তানজিম ভাইয়ের বোন, আর কি দেখতে হবে, আমার জন্য এতটুকুই বেশি। সাইমন ভাই কি যে বলেন আপনি! ভাই, আপনার বোনটা অনেক ভালো। আপনার বোনকে আমার ছোট ভাইয়ের বউ হিসেবে নিয়ে আমার কোনো আপত্তি নেই, যদি আপনি রাজি থাকেন। আমি আর কোনো আপত্তি রাখলাম না। এই 1 মাসের পরিচয় সাইমন ভাইকে যতটুকু চিনেছি আর তার পরিবার সম্পর্কে যতটুকু জেনেছি, আশা করি আমার বোনে কোনো অসুবিধা বা কষ্ট হবে না। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। কোন কথা? আসলে ওই দিন যে আপনার সাথে একটা কথা অর্ধেক বলেই কেটে দিই। হ্যাঁ। আসলে হঠাৎ করে বস ওই দিন আমার সামনে চলে আসে। কলে কে ছিল? কেন না? কলে কে ছিল? নিশ্চয়ই ওই লম্পট ছেলে তানজিম, তাই না? ও যেই থাকুক ম্যাম, এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমি বুঝবো। এই কোম্পানিতে চাকরি করতে হলে আমি যা বলি তাই আপনাকে মানতে হবে। ম্যাম, আপনি আমার বয়সে ছোট হবেন, আর আমি এখানে সময় কাটানোর জন্য একটা নির্দিষ্ট বেতনে একটা কোম্পানিতে চাকরি করি। আর এখন আপনি যদি মনে করেন আমি আপনার গোলামি করি, তাহলে আমি এই চাকরিটা চাই না। হ্যাঁ, যে ছেলেটাকে আপনি বেহায়া লম্পট বললেন, সেই ছেলেটার বিষয়ে কি আপনি জানেন? ওর মতো আরেকটা ছেলেকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে আমি আপনার সারা জীবন গোলামি করব। 1 মাসের মধ্যে অফিসে জয়েন করার পর সবার মন জয় করে নেয়, শুধু আপনার নেই। একটা মেয়েকে বোন বলে দায়িত্ব নিয়েছিল, তাই দায়িত্ব পালন করার জন্য সবটুকু দিয়ে দিয়েছে। কিন্তু আপনি কি করলেন? আপনি তাকে 1 মাস খাটিয়ে নেওয়ার পর তার বেতন দিলেন না। আপনি কি জানেন আপনার এই বেতন না দেওয়াতে তার বোনের ভার্সিটি ফি দিতে পারবে না? আপনি কি মানুষ? ছি! এরকম বলে আমি আমার চাকরিটা ছেড়ে চলে আসি। তারপর আর কি ভাই, মেয়েটা অনেক রিকোয়েস্ট করে অফিসে নিয়ে যায়। আগের মতো আর নেই, সবার সাথে ভালো ব্যবহার করে। আপনাকে অফিসে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনি কলই ধরতেন। লাস্ট যে সময় আপনি কল ধরে ক্ষমা চেয়েছিলেন, সে সময় আমরা সবাই পাশেই ছিলাম। আপনার কথায় অনেক কান্না করেছে, এখন সারাক্ষণই মনমরা হয়ে থাকতে দেখি মেয়েটাকে। আসলে এভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি, তাই না? আপনি আবার অফিসে জয়েন করেন ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। সাইমন ভাইকে কিছু বলার আগে আমার ফোন আসলো। কল রিসিভ করতে ওপাশ থেকে কান্না সুরে। হ্যাঁ, হ্যালো। কান্নায় জোরে কথাই বলতে পারছি না। আমি ওর কথা না বাড়িয়ে বললাম, দেখা করতে পারবে? ওপাশ থেকে কান্নার শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আমি অফিস যাওয়ার সাথে পথে সেই নদীর পাড়ে আমি অপেক্ষা করছি বলে আমি তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে দৌড়ে নদীর পাড়ে চলে যাই। সেখানে আমি পৌঁছানোর আগে দেখি তানিশা আমার জন্য অপেক্ষা করছে। নীল শাড়ি পরেছে, হাতে কারো চুড়ি, চুলগুলো খোলা, তার দেখতে একদম যেন কোনো পরীর নীল পরি, কিন্তু চেহারাটা খুব মলিন, চোখের নিচে কালো দাগ, চোখ দুটো লাল মনে হয়। পরীটা যেন খুব কষ্টে আছে। অসুস্থ? আমি কোনো কথা বলতে পারছি না, কি বলবো, শুধু মাথা নাড়িয়ে না বোঝুক ইশারা দিলাম। কি হয়েছে? কেমন আছো? আমি ভালো আছি, আপনি? তুমিটাই সুন্দর। তুমি কেমন আছো? একথা বলতেই সে যেন আর কান্না ধরে রাখতে পারলো না। হু হু করে কেঁদে আমার বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, দেখতে কি পাচ্ছ না কেমন আছি? আমার ভুল দিয়ে আমি অনুতপ্ত। একটা কি সুযোগ দেওয়া চাই না?
এভাবে কি কেউ চলে যায়? বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কি প্রেমে পড়েছো? না, তবে? প্রেম মানুষকে কাঁদায় না, তবে কি কাঁদায়? ভালোবাসা মানুষকে কাঁদায়। তুমি তো কাউকে ভালোবাসো। তার বুকেই আছি। উন্মাদ হয়ে গেছো? হ্যাঁ, আমাকে আর এভাবে দূরে রেখো না, আমি থাকতে পারবো না। আমি কি দূরে রাখার কথা বলছি? বেশি কথা বলো তুমি। আর বলবো না, সরি। আচ্ছা। শোনো, কি? ভালোবাসি। আমাকে? আপাতত আর কাউকে তো বাঁচতে চাইছি না। আচ্ছা, আমিও। আপাতত আপনার বিদায় নিন। আমরা আপাতত চুটিয়ে প্রেম করি। ধন্যবাদ সবাইকে।